আজ থেকে শুরু হচ্ছে গণিতের নতুন সিরিজ, গণিতের পোস্টমর্টেম। আজকে আমরা করব বাস্তব সংখ্যার পোস্টমর্টেম, বাস্তব সংখ্যার ময়না তদন্ত, যেটাই বলো না কেন তোমরা। মাত্র 10 মিনিটে 10টি এমসিকিউর সাহায্যে বাস্তব সংখ্যার যে কোনো এমসিকিউ, শত এমসিকিউ তুমি সলিউশন করতে পারবে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। আজকের পর থেকে কোনো দিনই তোমাদের বাস্তব সংখ্যার এমসিকিউ কখনোই ভুল হবে না। দেখা মাত্রই তোমরা বুঝতে পারবে এটার আনসার কি হবে। তো চলো মূল ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের মানুষদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমরা প্রথমে দেখব হচ্ছে বাস্তব সংখ্যার ময়না তদন্ত। এখানে আমরা মাত্র 10টি এমসিকিউর সাহায্যেই কিন্তু সম্পূর্ণ অধ্যায়টি কভার করে ফেলব। এরপর থেকে আর কখনোই তোমাদের বাস্তব সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, আমি বিশ্বাস করি। তাহলে এই অধ্যায়টা ভালো মতো বুঝতে হলে খুব বেশি টপিক পড়ার প্রয়োজন নেই। আমি প্রথমে শিখব মূলদ সংখ্যা। তাহলে আমি প্রথমে দেখব মূলদ সংখ্যা। ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, মানে সব সময় ভগ্নাংশ আকারে লিখতে পারবো। ভগ্নাংশটা কি? লব বাই হচ্ছে হর, মানে লব বাই হর আকারে আমি লিখতে পারবো। শূন্য, পূর্ণ বর্গ সংখ্যা, দশমিক সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা, এই সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা। শূন্য, পূর্ণ বর্গ সংখ্যা, দশমিক সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা, এই সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার তোমরা কিছু কি দেখতে পাচ্ছ? উদাহরণ দেখতে পাচ্ছ। মূলদ সংখ্যার উদাহরণের মধ্যে কী কী আছে দেখো তো। এখানে দেখতে পাচ্ছি আমরা 0, 2.1, 8 পৌনঃপুনিক, 5 পৌনঃপুনিক, এরপরে √27 বাই হচ্ছে √48, √18/32, √18 বাই হচ্ছে √2। এখন আমি এত কিছু বুঝি না, আমি ডিরেক্ট এটা করতে চাই। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে তুমি কি করবে? এই সংখ্যাটা লিখবে, দেখবে দশমিক আকারে প্রকাশ করা যায় কিনা। যেমন √27 বাই √48 লিখলে একটা দশমিক সংখ্যা আসবে যার নির্দিষ্ট সীমানা আছে, মানে 2 থেকে 3 ঘর পরে এটা শেষ হয়ে যাচ্ছে, আর কোনো সংখ্যা নেই। অথবা যাদের 991 ES প্লাস ক্যালকুলেটর আছে তাদের সরাসরি ভগ্নাংশ চলে আসবে। এখন আমরা দেখব হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা না, এরূপ সংখ্যার বর্গমূল, মানে √ করলে। পূর্ণবর্গ সংখ্যা নয়, এরূপ সংখ্যার বর্গমূল। ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, লব বাই হর আকারে প্রকাশ করা যাবে না, সেটা হবে কি? অমূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়, এরূপ সংখ্যার বর্গমূল হবে কি? অমূলদ সংখ্যা। তাহলে মূলদ আর অমূলদ একে অপরের বিপরীত। এখন কিছু অমূলদ সংখ্যার এক্সাম্পল কিন্তু আমরা দেখতে পারি। তার মধ্যে কি কি আমরা পাবো? দেখতে পাচ্ছ √8 মানে √8, √10, √17। এখন দেখো √7। এরপরে দেখতে পাচ্ছি আরও কিছু সংখ্যা। এর মধ্যে এই সংখ্যাগুলো কিন্তু কমন সংখ্যা, মানে এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু এক্সামে আসছে। টেস্ট পেপারে বোর্ড প্রশ্নর সলিউশন তোমার হয়ে যাচ্ছে। এখন আমরা দুটি এমসিকিউ সলিউশন করি। প্রথম এমসিকিউটা কি? নিচের কোনটি মূলদ সংখ্যা বা নিচের কোনটি অমূলদ সংখ্যা? এই প্রশ্নটাই সবগুলো বোর্ডে 2024 সালে আসছে। তাহলে তোমরা বলো এখন 1 নম্বরের আনসার কোনটা হবে? আমি ক্যালকুলেটরের সাহায্যেই কিন্তু আনসারটা বের করতে পারবো, বলে কোনটা ভগ্নাংশ আকারে আসলে লেখা যাবে আর কোনটা ভগ্নাংশ আকারে লেখা যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার উত্তর হবে কত? গ নাম্বার। আশা করি তোমরা দেখার সত্ত্বে আনসার করতে পারবে, মানে দেখতে দেখতে তোমাদের চোখে এটা ভাসবে কোনটা আমাদের আনসার হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি 2 নম্বর যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে কি? দেখো কোনটি মূলদ সংখ্যা। তাহলে তোমরা বুঝতেই পারছো ভগ্নাংশ আকারে লেখা যাবে সেটা হবে মূলদ, অর্থাৎ দশমিকের পরে নির্দিষ্ট সীমানা থাকবে। আর দশমিকের পরে ক্যালকুলেটরে যতটুকু স্পেস আছে সম্পূর্ণ স্পেস নিয়ে নিচ্ছে, তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি এইটার গ নাম্বার উত্তর, মানে ঘ নাম্বার উত্তর হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ 5 বাই হচ্ছে 80। তাহলে দেখো 5 16 80, 1/16, 1/16কে রুট করলে 1/4 চলে আসে। এবার আমরা যার বলছে 2 নাম্বার টপিক। 2 নাম্বার টপিকটা হচ্ছে পৌনঃপুনিক। আবৃত দশমিক সংখ্যার গুণ বা ভাগ করতে হবে তোমাকে। এই অধ্যায়ের 2 নাম্বার টপিক পৌনঃপুনিক, আবৃত দশমিক সংখ্যার গুণ বা হচ্ছে ভাগ। এখানে দেখো আবৃত দশমিক সংখ্যা কিভাবে করতে হয়। তাহলে দশমিক সংখ্যাগুলোকে আমি প্রথম সংখ্যাটা দিয়ে একটু তাকাই। প্রথম সংখ্যাটা দেখতে পাচ্ছ কত? 42.1 পৌনঃপুনিক, 8 পৌনঃপুনিক। এখানে পৌনঃপুনিক আছে দুটি অঙ্কের উপর, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 1, অর্থাৎ 1 এবং 8-এর উপরে পৌনঃপুনিক আছে। তাহলে 1 এবং 8 দুটি সংখ্যা বা দুটি অঙ্ক, তাহলে দুটি 9 হবে। তাহলে পৌনঃপুনিক উঠাতে হলে আমাকে 9 দিতে হবে, তাহলে আমি দুটো 9 দিয়ে ফেললাম। দেখো তাহলে পৌনঃপুনিকের জন্য আমি দুটো 9 দিয়েছি।
কারণ দুটি পৌনঃপুনিক আছে। দশমিকের পরে দুটি ঘর 1 এবং হচ্ছে 8, এই জন্য দুটি 9 দিলাম। দুটি পৌনঃপুনিক আছে, দুটি 9 দিলাম। এরপরে সম্পূর্ণ সংখ্যাটা আমি উপরে লিখে ফেলবো, 4218। সম্পূর্ণ সংখ্যাটি লিখে ফেলেছি। এরপরে দেখতে পেলাম আমরা 4 এবং 2 এইটার উপরে পৌনঃপুনিক নাই, এটা আমি বিয়োগ করে দিব। সেমভাবে নিচেরটা দশমিকের পরে দুটি ঘর আছে কিন্তু পৌনঃপুনিক আছে একটার উপরে, তাহলে একটার জন্য 9 হবে আর একটার জন্য 0 হবে। তাহলে পৌনঃপুনিক থাকলে হবে 9 আর পৌনঃপুনিক না থাকলে হবে কত, 0, আগের নিয়মটা অনুযায়ী। এখন দেখো পরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি হচ্ছে কত, 24.3 পৌনঃপুনিক। তাহলে 3-র উপরে পৌনঃপুনিক আছে, তাহলে আমরা 9 লিখলাম। দশমিকের উপরে আর কোনো ঘর নাই, তাহলে আর কোনো কিছু বসবে না। সম্পূর্ণ সংখ্যাটি 243 লিখলাম। 2 এবং 4-এর উপরে পৌনঃপুনিক নাই, এই জন্য আমরা 24 বিয়োগ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক সেমভাবে পরের সংখ্যাগুলোও কিন্তু তাই হয়েছে। দেখো পরের সংখ্যাগুলো ঠিক এই নিয়মটা মেনটেন করেই কিন্তু হয়েছে। এখন আমাদের জানতে হবে 3 নাম্বার প্রশ্নে এর সাধারণ দেখো ভগ্নাংশ নিচের কোনটি, এটা সাধারণ ভগ্নাংশ কোনটি। তোমরা দেখা মাত্র এখন বলার কথা, বলে আমরা জানি এটা উত্তর লাস্টেরটাই হবে। কেন, আমি সম্পূর্ণ সংখ্যাটি লিখব 2, 3, 4, এখান থেকে আমি 2 আর 3টা মাইনাস করে দিব। দশমিকের পরে 2 ঘর, একটার উপরে পৌনঃপুনিক আছে, একটা 9 হবে আর একটা 0 হবে। তাহলে দেখতেই পাচ্ছ আমাদের উত্তর হবে কত, 4 নাম্বারটা। এখন এইরকম কিছু প্রশ্ন আছে, এটা তোমরা সলিউশন করে ফেলবে, একটা স্ক্রিনশট রাখবে। এই প্রশ্নগুলো তোমরা এখন সলিউশন করবে, খুব ভালো মতো করে চেষ্টা করবে একটা স্ক্রিনশট নিয়ে এই প্রশ্নগুলো উত্তর তুমি বের করতে পারো কিনা। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটি আছে দেখো, আমরা দশমিকের গুণ করব। আমি যদি পৌনঃপুনিক এটাকে দশমিক সংখ্যাকে যদি ভগ্নাংশ আকার প্রকাশ করতে পারি, যেটা আমরা এইমাত্র শিখে আসলাম, তাহলে গুণ থাকলে সহজেই গুণ করতে পারবো, আর ভাগ থাকলে ভাগরে গুণ দিয়ে উল্টাই দিয়ে আমি এটা কাজ করতে পারবো। অর্থাৎ আসলে পৌনঃপুনিক সংখ্যাটা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেটা তোমরা তো বুঝতে পারছো, ঠিক কিনা? তাহলে সেইটা অনুযায়ী তোমরা এটার উত্তরটা করতে পারবে। এই রকম কিছু প্রশ্ন কিন্তু আমার দেয়া আছে। প্রশ্নগুলো কি দেখো, অনুরূপ কিছু প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে উপরের প্রশ্নগুলো আনসারটা দেখা মাত্রই তোমার মনে পড়বে। আচ্ছা, এখন দেখবে আমরা ক্রমিক সংখ্যার গুণফল। ক্রমিক সংখ্যার গুণফল 1, 2, 3, 4, 4টা সংখ্যা গুণ করলে 24 আসছে, 24। আরও 4টা নিলাম, 2, 3, 4, 5, 4টা নিলাম, 5, 6, 7, 8, এরকম 4টা করে ক্রমিক সংখ্যা নিলাম। 3টা ক্রমিক সংখ্যা নিলাম, 6টা ক্রমিক সংখ্যা নিলাম, মানে পরপর 1, 2, 3, 4, 5, 6 এরকম ক্রমিক সংখ্যা নিলাম। তাহলে যে কোনো ক্রমিক সংখ্যা গুণ করলে সেটা কিন্তু জোড় সংখ্যা হবে, 2টি হোক, 3টি হোক, 4টা হোক, গুণ করলে কিন্তু জোড় সংখ্যায় হবে। এখন প্রশ্নে বলা হয়েছে 4টি ক্রমিক সংখ্যা, তাহলে 1 থেকে নিয়ে নাও। 4টা ক্রমিক সংখ্যা নিলাম, 1, 2, 3, 4, তার সাথে 1 যোগ করলে সেটা দেখো কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, যাকে রুট করলে মান পাবে, দশমিক ছাড়াই পূর্ণ একটা মান পেয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছ 24, 1 যোগ করলে 25, 5 5 25। আবার উপরে দেখতে পাচ্ছ 120, এর সাথে 1 যোগ করলে হবে 121, মানে রুট ওভার করলে 11 আসবে, ঠিক এইভাবে। আচ্ছা, এরপরে দেখো পরে যে কোশ্চেনটা, তাহলে এখন দেখব বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ। বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটা বিজোড় সংখ্যায় হবে, যেমন 7, 7কে বর্গ করলে 7 7 49, মানে 49 বিজোড় সংখ্যা। 13, 13কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 169, তার মানে এটা কি বিজোড় সংখ্যা। এখন আমাদের প্রশ্ন করা হয়েছে এ যদি বিজোড় পূর্ণ সংখ্যা হয় তাহলে নিচের কোনটি বিজোড় সংখ্যা। আমরা জানি যে কোনো বিজোড় সংখ্যাকে স্কোয়ার করলে সেটা বিজোড়ই কিন্তু থাকবে, আর প্রশ্নে চেয়েছে কোনটা বিজোড় সংখ্যা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমাদের পরের প্রশ্ন, ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। ক্রমিক জোড় সংখ্যার গুণফল, যেমন 4-এর পরে জোড় সংখ্যা হচ্ছে 6, তাহলে 4 আর 6 গুণ করলে 8 দিয়ে ভাগ করা যাবে। 8-এর পরে বিজোড় জোড় সংখ্যা হচ্ছে কত, 10, তাহলে 8 আর 10 গুণ করলে 8 দিয়ে ভাগ করা যাবে। আবার 2-এর পরে জোড় সংখ্যা হচ্ছে 4, গুণ করলে হবে 8, 8কে 8 দিয়ে ভাগ করা যায়। তাহলে যে কোনো ক্রমিক জোড় সংখ্যার গুণফল দুটি, যে কোনো ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা কিন্তু বিভাজ্য হবে। এখানে প্রশ্নে করা হয়েছে 2টি ক্রমিক জোড় সংখ্যার গুণফল কয় দ্বারা বিভাজ্য। আমরা ইতিমধ্যে জানি এটা 8 দ্বারা বিভাজ্যই কিন্তু হবে। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন দেখব আমরা বাস্তব সংখ্যার ক্ষেত্রে 2টি অমূলদ সংখ্যার বিয়োগফল। এখন প্রশ্ন হচ্ছে বিয়োগফল আর যোগফল দুটোই অমূলদ সংখ্যা হবে, কিন্তু গুণ আর ভাগের ক্ষেত্রে পার্থক্য হতে পারে। বাস্তব সংখ্যার ক্ষেত্রে 2টি অমূলদ সংখ্যার বিয়োগফল অথবা যোগফল সর্বদা অমূলদ সংখ্যাই হবে, কিন্তু গুণের ক্ষেত্রে পার্থক্যটা কিন্তু হতে পারে।
সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা, এটা সঠিক। অঋণাত্মক মানেই ধনাত্মক বোঝাচ্ছে। শূন্য একটি স্বাভাবিক সংখ্যা, শূন্য একটি স্বাভাবিক সংখ্যা না, শূন্যর ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা না। আমরা ন্যাচারাল নাম্বার বলতে 1 থেকে বুঝি, তাহলে শূন্য হবে একটা নিরপেক্ষ সংখ্যা, মৌলদ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। এরপরে দেখবো 9 নম্বর এমসিকিউ দেখতে পাচ্ছি আমরা। প্রথম সংখ্যার ক্ষেত্রে পৌনঃপুনিক আছে একটি, দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে পৌনঃপুনিক আছে দুটি, তৃতীয় সংখ্যার ক্ষেত্রে পৌনঃপুনিক আছে তিনটি। মাঝখানের সংখ্যাটায় পৌনঃপুনিক না থাকলে তোমাকে বুঝে নিতে হবে মাঝখানের সংখ্যাটার মধ্যেও পৌনঃপুনিক আছে। তাহলে প্রথমটায় পৌনঃপুনিক 1, দ্বিতীয়টার পৌনঃপুনিক 2টি, তৃতীয়টায় পৌনঃপুনিক অঙ্ক আছে 3টা। তাহলে অঙ্ক 1টি, 2টি, 3টি। তাহলে এটার লসাগু কী হবে? এটার লসাগুই হবে আসলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা, অর্থাৎ দশমিকের পরে মোট কয়টা পৌনঃপুনিক সংখ্যা আছে এটা নির্ণয় করতে হলে তোমাকে লসাগু বের করতে হবে। কার? প্রথম সংখ্যার পৌনঃপুনিক 1টা, দ্বিতীয় সংখ্যার পৌনঃপুনিক 2টা, তৃতীয় সংখ্যার পৌনঃপুনিক অঙ্ক আছে 3টা। তাহলে এদের লসাগুটাই হবে আসলে দশমিকের পরে মোট কয়টি অঙ্ক থাকবে সেটা। আশা করি তোমরা বুঝতে পারছো। সর্বশেষ প্রশ্ন আর একটা বাস্তব সংখ্যা নিয়ে। √49 একটি মৌলিক সংখ্যা। √49 মানে হচ্ছে 7, তার মানে 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, কারণ 7কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না 7 ব্যতীত। পরের সংখ্যাটা 0.03 একটি প্রকৃত ভগ্নাংশ। উপরের লব ছোট, নিচে হর যদি বড় হয় এটা প্রকৃত ভগ্নাংশ, সঠিক। পরের প্রশ্ন 2 + √2 একটি অমূলদ সংখ্যা। যেহেতু √2 একটি অমূলদ সংখ্যা, তাই এর সাথে যাই আমি যোগ বিয়োগ করি না কেন এটা অমূলদ সংখ্যায় কিন্তু থাকবে। তাহলে এই ছিল আমাদের মোট 10টি এমসিকিউ। আজকের এই 10টি এমসিকিউ দিয়ে এই অধ্যায়ে শত শত এমসিকিউ তুমি সলিউশন করতে পারবে, সব এমসিকিউ তুমি পারবে। এই ভিডিওটি কয়েকবার দেখো। আজকের ভিডিওটি কেমন হলো? যদি তোমাদের এই সিরিজটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে, তাহলে পরবর্তী পর্বটা সেটের পোস্টমর্টেম খুব তাড়াতাড়ি চলে আসবে। সবাই অনেক ভালো থাকো। আর আমার এই সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি এফবি পেজ SSC HSC BD বাই রাজু আহমেদ, সেটা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকলেও সেখানেও দিয়ে দেবো।